তোমাকে মেরে তোমার লাশ আমি গুম করে ফেলতে পারি তা তুমি জানো? আমি আপনার প্রজা নই। এসব হুমকি আপনার এই প্রজাদের দেবেন, আমার বেলা একটু অসুবিধা হবে। তোমার দাবি মেটানো না মেটানো সেটা সম্পূর্ণ আমার ইচ্ছে, তবে আপাতত তুমি এই রাজবাড়ির চৌহদ্দির মধ্যে একখানা ঘর পাবে। ভবিষ্যতে এর বেশি কিছু চাইলে জুতো পেটা করে তল্লাট থেকে বের করে দেবো, খেয়াল থাকে জানো। বিএ পাশ করার পর মার ভীষণ ইচ্ছে ছিল আমি আইন পড়ি, আইনজ্ঞ হই। আমি জানি মার মনের গভীরে একটি মাত্র ইচ্ছেই ছিল, মাঝে মাঝে উনি সে কথা বলতেন। সমাজ, সংসার, মানুষ কেউ তোকে স্বীকৃতি দিল না প্রতাপ, তাই তোকে আইনের জোরে স্বীকৃতি লাভ করতে হবে। তোর শরীরে রাজার রক্ত, তুই ময়নামতি রাষ্ট্রের একজন বংশধর। সে সময় মাকে দেখলে আমার ভীষণ কষ্ট হতো। আমি বুঝতে পারতাম এত বছরের এই প্রচন্ড পরিশ্রমে মার শরীরের মধ্যে নানা রোগ বাসা বেঁধেছে। মা তখন আর আমি বাইরের কোনো বাড়িতে কাজ করতে দিতাম। আমি দুটো টিউশনই করতাম, তাতেই আমাদের কোনো রকমে চলে যেত। কিন্তু এতেও মার আপত্তি ছিল। বলতেন, কেন তুই পড়াশোনা ছেড়ে টিউশনি নিয়ে সময় নষ্ট করছিস প্রতাপ? আমি বলতাম, মা তোমার বিশ্রামের দরকার। কিন্তু মা আমার কোনো কথাই শুনতেন না। সারাদিন নানা রকম কাজের মধ্যে থাকতেন। এছাড়া আমি রাত্রিতে যতক্ষণ জেগে পড়াশোনা করতাম উনি বসে বসে আমায় হাওয়া করতেন। তারপর হঠাৎ একদিন মা খুব অসুস্থ হয়ে পড়লেন। একটু আগেই ডাক্তার বলে গিয়েছেন মার বাঁচবার আর কোনো আশা নেই। মাও বোধহয় বুঝতে পেরেছিলেন নিজের অবস্থা, তাই হঠাৎ মারা যাবার দিন রাত্রে আমাকে ডেকে বললেন, আমাকে কথা দে, আমাকে প্রতিজ্ঞা কর, আমাকে ছুঁয়ে বল যদি কখনো ময়নামতি যাস কারোর কাছে মাথা নিচু করবি না, মাথা নিচু করবি না, ভিক্ষে চাইবি না। তোর যা দাবি তুই জোর করে আদায় করবি, প্রমাণ করবি, প্রমাণ করবি তুই রাজবংশের একজন। সারা জীবন এ বাড়ি ও বাড়ি ঝিগিরি করে প্রচন্ড দুঃখ কষ্ট যন্ত্রণা পেয়ে প্রায় বিনা চিকিৎসায় মা আমার মারা গেলেন এই বস্তি বাড়িতে। মার মৃতদেহ স্পর্শ করে যে প্রতিজ্ঞা আমি করেছিলাম তার জন্য একদিন আমাকে আবার ফিরে আসতে হলো ময়নামতিতে। এই কাগজপত্রগুলো আমি কাছারি বাড়িতে গিয়ে দেখব। যে আগে আমরা তাহলে পলাশবনির জঙ্গলটা লেঠেল পাঠিয়ে দখল করে নিই। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। আর শ্রীপুরের জমিদাররা বাধা দিলে
দু চারটে লাশ ফেলে আমার সঙ্গে দেখা করতে এসো, বুঝেছো? জি আঙ্কেল। আজ আমাকে কিরকম দেখলে ডাক্তার? আগে হুজুর সেই একই রকম, আজ 15 বছর হুজুর দেখছি, একটি দিনের জন্য তো হেরফের দেখলাম না। ভেতরে একবার রাজনারায়ণকে দেখে যাবো। আগে হ্যাঁ, কুমার বাহাদুর কাল তো ভালোই ছিলেন, আজকে অন্নপত্র দেবো ভাবছি। চাবুকের দাগটা মিলিয়ে গেছে দেখছি। হ্যাঁ, তখন বয়স কম ছিল, শুধু চাবুক খেতেই জানতুম, আর এখন আপনার আশীর্বাদে চাবুক মারতেও শিখেছি। তোমার মা কোথায়? মা মারা গেছে। কি চাই তোমার এখানে? এটা আমার বাড়ি, আপনি আমার বাবা, তাই এখানে থাকতে এসেছি। কেন তোমার মাকে এ বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম তা তুমি জানো? জানি। তাহলে কোন সাহসে আবার এ বাড়িতে এসেছো? সাহসের পেছনে একটা দাবিও আছে। লোক তোমাকে মেরে তোমার লাশ আমি গুম করে ফেলতে পারি তা তুমি জানো? একটা কাক পক্ষী তো টের পাবে না। আপনি ভুল করছেন, আমি আপনার প্রজা নই। এসব হুমকি আপনার এই প্রজাদের দেবেন, আমার বেলা একটু অসুবিধা হবে। রাম সিং সরদার, শুনুন শুনুন, মাথা গরম করবেন না। আমি আপনার এখানে আসবার আগে জেলা সাহেব ম্যাজিস্ট্রেটের সঙ্গে দেখা করে এসেছি এবং তাকে বলে এসেছি যে আমি আপনার সঙ্গে দেখা করতে আসছি। আপনি প্রয়োজন পেতে হয়তো আমাকে খুনও করতে পারেন। যাও যাও। জানলে দাদা হয়েছে কি, একেবারে দাদার মতন দেখতে। আমি প্রতাপ নারায়ণ। প্রতাপ নারায়ণ মানে টগরের ছেলে? দাদা হ্যাঁ, ও কি চায়? দাবি নিয়ে এসেছেন। কিসের দাবি? রক্তের দাবি, রাজবংশের দাবি। স্পর্ধা কম নয়। শোনো হে, তোমার দাবি মেটানো না মেটানো সেটা সম্পূর্ণ আমার ইচ্ছে। তবে আপাতত তুমি এই রাজবাড়ির চৌহদ্দির মধ্যে একখানা ঘর পাবে, 250 টাকা করে মাসোহারা পাবে, আর দুবেলা দুমুঠো খেতে পাবে। এছাড়া ধোপা নাপিত ডাক্তারের যা কিছু খরচা সেটা খাজাঞ্চিখানা থেকে দেওয়া হবে। বুঝতে পেরেছ? আমি তোমার এইটুকু দাবি মেনে নিতে পারি। আপনি যে আমাকে স্বীকার করলেন, আপাতত এইটাই আমি খুশি। ভবিষ্যতের বেশি কিছু চাইলে জুতো পেটা করে তল্লাট থেকে বের করে দেবো, খেয়াল থাকে যেন। তাই দেবে। তবে মুশকিল কি জানেন, ভবিষ্যতে কখন যে কার কি হবে কেউ কিছু বলতে পারে না। তুমি যাও ধরে। শোনা, তুমি মনে করো না যে সমস্ত ব্যাপারটা আমি ভয় পেয়ে মেনে নিলাম। ওই যে সাহেব ম্যাজিস্ট্রেটের কথা বললে না, ওটি আমার কেনা, আর তার জন্য মাসে মাসে আমাকে কিছু খরচাও করতে হয়। তবে তোমার লাশ গুম করার মতো ক্ষমতা আমার আছে, এটা মনে রেখে যাও। দাদা, টগরের ছেলেটাকে তুমি স্বীকার করে নিলে? ওই যে তুই বললি না কিন্তু যে আমার চেহারার সঙ্গে মিল আছে, তাই কিরকম দুর্বল হয়ে পড়লাম। তবে স্বীকার ওকে আমি করিনি, কোনোদিন করবো না। ওই রাজবাড়ির আরো 10টা পুষ্যির মতো যেমন খায় দায় সবাই থাকে, এমনি থাকবে, খাবে দাবে, কিছু কিছু মাস পরা পাবে। তবে বংশের উত্তরাধিকারী ও কোনোদিনও হতে পারবে না। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।